ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এনবিআর বিভক্তির অধ্যাদেশ বাতিলের দাবি জোরালো হচ্ছে। আজও চতুর্থ দিনের মতো কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, কোনো সমীক্ষা ছাড়াই এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত, যা রাজস্ব আদায় ব্যাহত করবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে। প্রশ্ন উঠেছে, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শ কমিটির সুপারিশ পাশ কাটিয়ে তড়িঘড়ি অধ্যাদেশ জারি নিয়ে। এদিকে আন্দোলনের কারণে বাধার মুখে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমও। এসব নিয়েই তালিখাতার আজকের আলোচনার বিষয়, রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনে বাণিজ্যে কি ক্ষতি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য আলী আহমেদ এবং আরও আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জনাব হাতেম এরই মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আপনি হয়তোবা জানেন যে সম্প্রতি এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে এবং এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা। তারা আন্দোলন করছেন আজকে চতুর্থ দিনের মতো। আপনার কাছে আমি একটু জানতে চাবো, আসলে এই সিদ্ধান্ত তারা কেন মেনে নিচ্ছেন না বা এর যুক্তিটা কি? আপনি কি বিষয়ে কিছু বলবেন? প্রথমে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে তারা এই সিদ্ধান্তটাকে মানেনি, আমার কাছে মনে হয় কথাটা মানে সঠিক না। মানে তারা সিদ্ধান্ত আলাদা করার যে সিদ্ধান্ত সরকারের, সেটাকে তারা মেনে নিয়েছেন। কিন্তু যেটা সমস্যা, যেখানে দাঁড়িয়েছে, যেটা আমি যতটুকু মানে বুঝতে পারছি বা জানতে পারছি, যে আমাদের যে সংস্কার কমিশন যে প্রস্তাব যেভাবে দিয়েছেন সেভাবে হয়নি, এরকম একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ সেখানে কিছু কাটছাট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, ওইটা নিয়ে তাদের আপত্তি। তাদেরকে এখানে আমাদের কিন্তু দীর্ঘদিনেরই দাবি ছিল যে পলিসিটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে এবং সেটাই কিন্তু করা হয়েছে এখানে। আবার এনবিআর এর যারা কর্মকর্তা থাকবেন, সেটা বহাল তবিয়তে সেখানে থাকবেন। সেখানে একজন চেয়ারম্যান থাকবেন, মেম্বাররা চেয়ারম্যান থাকবেন সচিব র্যাঙ্কের, আর মেম্বাররা এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের থাকবেন। প্রমোশন যথারীতি ওনাদের ওখানে হবেন। এভাবেই হয়েছিল বলে আমি জেনেছি। কিন্তু এখন যেটা ওনারা যে বলতে চাচ্ছেন যে সেখানে কিছু তাদের আপত্তি রয়েছে, তো আমার মনে হয় কোথায় কোন জায়গাটাতে আপত্তি রয়েছে এটাকে একটু আমলে নেওয়া দরকার, দেখা দরকার। এবং আপত্তি যদি থাকে তাহলে সে আপত্তিগুলি আমলে নিয়ে সমাধান করা দরকার বলে আমরা মনে করছি। জি জনাব হাতেম, আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু আমদানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। যদিও আমদানি কার্যক্রমকে এই আন্দোলনে বহির্ভূত রাখা হয়েছে, তারপরেও আমরা দেখেছি আমদানিতে ভাটা পড়েছে। আমরা আপনার কাছে আসবো, কিন্তু জনাব হাতেম আমরা আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে। কিন্তু আমরা আলী আহমেদ আপনাকে দেখতে পাচ্ছি, এরই মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব হাতেম, আমরা একটু আলী আহমেদের কাছ থেকে ঘুরে আসি, তার কথা একটু শুনে আসি আমরা। জনাব আলী আহমেদ, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত একজন আপনি সাবেক সদস্য ছিলেন এনবিআর এর। আমি জনাব হাতেমকে যে প্রশ্নটি করেছি, আপনার কাছে একই প্রশ্ন আসলে রাখতে চাই যে এটা তো হুট করে হয়েছে এরকম কোনো সিদ্ধান্ত আমরা আসলে বলতে পারি না। এই ধরনের সিদ্ধান্ত অনেকদিন ধরেই আমরা দেখেছি যে আসার একটি কথা ছিল, এই যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে। আপনি কি মনে করছেন যে এই সিদ্ধান্তটিকে, জনাব হাতেম যেটি বললেন যে আসলে তারা মেনে নেননি, বিষয়টি তা না, তাদের কিছু সিদ্ধান্তগত দিক থেকে তাদের কিছুটা বিষয় রয়েছে যেগুলো তারা মানতে পারছেন না, কিন্তু একেবারে পুরো সিদ্ধান্তটিকে তারা মানছেন না, তাই তারা আন্দোলনে নেমেছেন, এই বিষয়টিতে তিনি একমত নন। আপনি কি বলবেন এই বিষয়ে? না, সিদ্ধান্ত মানছে না সেটা নয়। এই সরকার এসে নতুন, এই যদি আমরা বিপ্লবী সরকারও বলি, এই সরকার আসার পরে অনেকগুলো ক্ষেত্রেই সংস্কার শুরু করেছেন এবং অনেকগুলো কমিটি করে দিয়েছেন, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড এবং রাজস্ব আদায় সংক্রান্ত একটি কমিটি করা হয়েছে বিভিন্ন কর্মকর্তা ইত্যাদি নিয়ে, যারা রিটায়ার্ড, যারা চাকরি করছেন না। ভালো, এরা রিপোর্ট দিয়েছে। অন্যান্য যে সমস্ত বিষয় সরকারের আছে সেগুলো এরকম রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের পরে রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে এবং সেটা নিয়ে এখন দুই দলের আবার সংস্কারের জন্য তারা আলাপ আলোচনা করছে, যারা এক ঐকমত্য কমিশন করা হয়েছে। তারপরে এটা দুই পক্ষে আলাপ আলোচনা করে গ্রহণযোগ্য যেটা হয় সেটাই হবে। কিন্তু এই ক্ষেত্রে যে আমি তো আর কমিশনে ছিলাম না, যারা ছিলেন
তারা প্রত্যেকেই বলছেন, আমার সাথে কথা হয়েছে, যে রিপোর্ট তারা দিয়েছিল সে রিপোর্ট নাই, সেটা পরিবর্তন করা হয়েছে এবং অন্য কোনো ঐকমত্য কমিশন না করে তারা আক্ষরিক অর্থেই বলেছেন, লিখিতভাবে বলেছেন যে রাতের অন্ধকারে দুপুর রাতে এটা একটি অর্ডিন্যান্স, একটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, যখন পার্লামেন্ট ক্ষমতা থাকে না তখন সেইটার মাধ্যমে জারি করা হয়েছে। এটা কি মনে এত ভয় পাওয়ার কি ছিল? সরকার কি তাহলে কোনো কিছু লুকাচ্ছেন, কোনো কিছু মানুষকে জানাতে চান না? এই যেমন আমরা সবসময় যত পরিবর্তন এনবিআর হয়েছে, আমি রিটায়ার করার পরেও, হাতেম ভাইও জানেন, আমরা অনেকগুলোয় আলোচনা করি, অনেকগুলোয় বসি করি, ওনরা বসেন, উনি তো এখন আরো সভাপতি হয়েছেন, ওনরা সবসময় বসেন, আলোচনা হয়, তারপরে মীমাংসা হয়, হয়তো গ্রহণ করেন অথবা কিছু পরিবর্তন করেন। এবারে কারোর সাথে কোনো আলোচনা নাই, কোনো কথা নাই, হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে। এবং যা বসিয়ে দেওয়া হয়েছে, নীতি নির্ধারণ করবেন কারা? নীতি নির্ধারণ করবেন এনবিআর এর লোক থাকতে পারে, কিন্তু থাকবে প্রশাসনের, থাকবে বিভিন্ন জায়গার লোকজন। আচ্ছা আপনি বলেন, আমি লেখাপড়া শিখেছি, আমি কাস্টমস, ভ্যাট, এক্সাইজ এগুলো না হয় বুঝি, কিছুটা বুঝি, কিন্তু আমাকে বলুন তো যে আমাকে কি এখন যদি স্পাইনাল সার্জারি করতে দেওয়া হয়, আমাকে যদি কার্ডিয়াক সার্জারি করতে দেওয়া হয়, আমি কি পারবো? কিংবা একজন কার্ডিয়াক সার্জনকে যদি বলা হয় যে আপনি এইচএস কোড হবে কি এই পণ্যের, তিনি কি পারবেন? তিনি যতই বিদ্বান হন। এখন তো অন্যান্য লোক এনবে কেন, তখনই কিন্তু এনবিআর এর লোকেরা বলছে, এবং সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদেরও আছে, সেটা হচ্ছে এই যে এখানে অন্য বিশেষ বিশেষ কিছু গ্রুপ আছে যারা এনবিআর এ ঢুকতে চায়। কারণ এনবিআর এ অনেক টাকা পয়সা আছে শুনেছে, তো টাকা পয়সা তো আছেই, দেশের ৮৬% রাজস্ব এখান থেকে আয় হয়, সেইখানের একটা ভাগ বসাতে চায়। বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত বিভাগে, সমস্ত জায়গায় একটি ডিপার্টমেন্টের নজরদারি আছে। আপনি লোকাল রেভিনিউ বলেন, ল্যান্ড রেভিনিউ বলেন, আপনি সব কিছুতে। কিন্তু এনবিআর পলিসিতে তাদের হাত ছিল না, কারণ এটা স্পেশাল একটা পলিসি, আইন কানুন পড়তে হয়, বুঝতে হয়, কিন্তু সেখানে তাদের ঢুকতে হবে। অতীতে দু একজন ঢুকেছেন, আমরা জানি তাদের ফলাফল ভালো হয়নি, কাজ তো জানেই না, বরং দুর্নীতিতে জড়িয়েছেন অনেকে। আমিও জানি, যেটা কোনো এনবিআর এর কর্মকর্তা চিন্তা করতে পারে না, যে রাজস্ব আপনি কি আদায় হয়নি, একটু এক সেকেন্ড একটু বলে নি, রাজস্ব যে পরিমাণে আদায় হয়নি সেই বাড়িয়ে লিখে দিতে বাধ্য করা হয়েছে কমিশনারদের, কোনো কোনো চেয়ারম্যান এমনও করেছেন। এটা কি জানেন? আপনি বলছেন যে অতীতেও চেষ্টা করেছেন অনেকে এনবিআর এ ঢোকার জন্য, এবং নতুন করে এখন হুট করে এনবিআর এর সাথে কথা না বলেই রাতের আধারে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন এখনো কেউ এনবিআর এ ঢুকে দুর্নীতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে? যদি তা করেই থাকে তাহলে তারা কারা? এনবিআর এ সব রকমের লোক আছে, দুর্নীতি পরায়ণ। যে আমি বলছি একজন বড় ব্যবসায়ীর সামনে বসে, এবং বুক সোজা করে বলছি, যেখানে সৎ অফিসার আছেন বেশ কিছু, দুর্নীতি পরায়ণ আছেন, যেমন আছেন অন্যান্য সব ডিপার্টমেন্টে, বিচার বিভাগে আছে, শিক্ষা বিভাগে আছে, পোস্ট অফিসে আছে, প্রাইম মিনিস্টারের সচিবালয়ে আছে, প্রধানমন্ত্রীর সচিবালয়ে আছে, এখনো তো ধরা পড়ছে বিভিন্ন দুর্নীতি পরায়ণ লোক সবখানে আছে। কিন্তু ভালো লোকও আছে। যারা দুর্নীতি পরায়ণ তাদের কি কি শাস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে বলুন? দুর্নীতি দমন কমিশন একটা আছে, সেখানে কি দুর্নীতির গ্রস্ত লোক নাই? সবাই নয়, কিন্তু কিছু তো আছে। জনাব আলী আহমেদ, আমরা একটু ছোট্ট বিরতিতে যাব। জনাব হাতেম, আমরা বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়। ঠিক আছে, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়। আজ আমাদের আলোচনার বিষয় রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনে বাণিজ্যে কি ক্ষতি। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এ পর্যায়ে আমি একটু চলে যেতে চাই জনাব হাতেম আপনার কাছে একটু জানতে চাবো, এই যে আন্দোলন করা হচ্ছে যে বিষয়টিকে নিয়ে, এই বিষয়টি আসলে এই সিদ্ধান্তটি আসার আগে আপনাদের মতো স্টেক হোল্ডারদের সাথে কোনো রকম আলোচনা করা হয়েছে কিনা, এবং বাণিজ্যে এটি কি ধরনের প্রভাব ফেলতে পারে এই আন্দোলন? না, এটা আসলে মানে আমার কাছে একটু আমরা অবাক হয়েছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে রাজস্ব বোর্ডের এই সেপারেশন পলিসিটাকে, সেপারেশনের, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এরকম একটা বিষয়ে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি যে এটাকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেপারেশন করা হয়েছে। কিন্তু সেপারেশন হলো যে সেখানে কি হলো, কিভাবে হলো, কি কি বিষয় আছে,
এগুলি কিন্তু স্টেক হোল্ডার হিসেবে আমাদের দেখার একটা অধিকার আছে বা জানা উচিত ছিল, যেটা আমরা আসলে আমরা দেখি নাই। তো সরকারের উচিত ছিল বা কমিশনের উচিত ছিল এটাকে ইয়ে করা, একটা ওয়েবসাইটে দিয়ে আমাদেরকে দেখার সুযোগ দেওয়া, প্রয়োজনে স্টেক হোল্ডারদের মতামত নেওয়া, কিন্তু সেটা নেওয়া হয়নি। তো সেটাও নেওয়া হয়নি। তো হঠাৎ করে এইভাবে এটাকে জারি করে দেওয়ার এইটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয়নি। আর এখন আমি অনুরোধ করব যে এনবিআর এর কর্মকর্তারা যারা নানা দাবি উত্থাপন করেছেন, আমার তো মনে হচ্ছে যে সেখানে নিশ্চয়ই ওনাদের কোনো যৌক্তিক দাবি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট শোনা দরকার। যদি যৌক্তিক দাবি থাকে তাহলে সেটাকে আমলে নেওয়া দরকার বলে আমরা মনে করছি। আদারওয়াইজ এইভাবে একটা দ্বন্দ্বে গিয়ে কোনোদিন কোনো ভালো ফল পাওয়া যাবে না। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে আমলে নেওয়া দরকার। এটাই আমার অনুরোধ থাকবে। এই আন্দোলন যদি আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? আপনি দেখেন ব্যবসা বাণিজ্য যদি এই যে এখন মনে করেন কলম বিরতি চলছে, আমদানি হচ্ছে না, আমাদের আমদানির কন্টেনার পরে আছে, এখন তাইলে কি দাঁড়াবে? আমি কিন্তু 2 দিন পরে আমার রপ্তানি ব্যাহত হবে, কারণ আমি তো এই পণ্য এনে এগুলি দিয়ে তৈরি করে আমি রপ্তানি করব। আমার অ্যাক্সেসরিজ এন্ড র মেটেরিয়াল যদি না আসে সেখানে কিন্তু আলটিমেটলি বিপদে পড়ে যাব। আবার পাশাপাশি এই যে মাল পরে আছে সেখানে আবার কন্টেনার ডিপুর চার্জ বা কন্টেনারের চার্জ এগুলিও কিন্তু তখন আমাকে পে করতে হবে। তো এই বিষয়গুলি আমার মনে হয় জরুরি ভিত্তিতে সরকারের সমাধানে নেওয়া উচিত। এইটাকে বা একদিন ডিলে করলে এটা বিশাল ক্ষতি হবে। এই জায়গাটাকে আলোচনা করে যদি যৌক্তিক কোনো বিষয় থাকে সেটা মেনে নেওয়া, এবং সেই টোটাল বিষয়টাকে আমার মনে হয় জনসমক্ষে বা আমরা যারা স্টেক হোল্ডার, অ্যাটলিস্ট স্টেক হোল্ডারদেরকে দেওয়া উচিত যে কি পরিবর্তন হয়েছে বা কি সেপারেশন হয়েছে। কারণ এটা দীর্ঘদিন আমাদের দাবি, এটা যৌক্তিক, এটা সবাই মেনে নিবে। কেউ এই সেপারেশনটা নিয়ে কিন্তু আমার মনে হয় কোনো দ্বিমত কারণে এনবিআর এর যারা কর্মকর্তা আজকে আলোচনা করছেন বা আন্দোলন করছেন তাদেরও আমি কথা বলে দেখেছি, তাদেরও কিন্তু সেপারেশন নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের আপত্তি রয়েছে। সেই জায়গাটা যৌক্তিক হলে সেটা আমলে নেওয়া উচিত। জি, সেক্ষেত্রে আলী আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি, জনাব হাতেম যেমনটি বলেছেন যে এই সেপারেশনটা নিয়ে দীর্ঘদিন ধরে একটি দাবি ছিল, এই সেপারেশনের বিষয়ে এখন আসলে সংকটটা কোথায়? এই দাবিগুলো কি কোন জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে? এবং একই সাথে আপনার কাছে একটু জানতে চাবো, এনবিআর যে লক্ষ্যের কথা বলেছে যে কর নীতি প্রণয়ন, কর ব্যবস্থাপনার কাজ আলাদা করা, একই সাথে দক্ষতা বাড়ানো, আরও বেশ কিছু তারা বিষয়ের কথা তুলে ধরেছে। এই বিলুপ্তির বিষয়ে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যা আসলে কতটুকু এই লক্ষ্য অর্জন তারা করতে পারবেন এই সেপারেশনের ফলে, এই বিষয়টিও আপনি একটু বলবেন আমাদের। আমি কিছু চাঁচাছোলাভাবে যদি বলি, ধরেন সরকারের সর্বোচ্চ কর্মকর্তা তো সচিব, সম্মানিত কর্মকর্তা, কিন্তু যে কোনো সচিবকে যদি আপনি এনে এই কাস্টমসের, ইনকাম ট্যাক্সের কাজ দেন, তিনি কি কিছুই পারবেন? তাহলে তিনি নীতি নির্ধারণ কেমনি করবেন? আপনি কাকে দিবেন? আপনি আনবেন তো প্রশাসনের লোকজন, না হয় পুলিশের কিছু আনলেন তাদের খাতির করার জন্য, না হয় অন্য কোনো জায়গায়। এটা কেউ পারবে না। তখন হবে কি, সরকারের ৮৬% রাজস্ব হচ্ছে এই এনবিআর এর আওতায়। এনবিআর তাহলে যেভাবে সাফার করবে, জাতি সাফার করবে, সে দায়িত্ব কে নেবে? এটা এখনই দেখা দরকার। আমার তো বিশ্বাস এই সরকার অনেক কিছুতেই ভালো করতে চেষ্টা করছেন, অনেক সংস্কার করেছেন এবং করার চেষ্টা করছেন। অন্য যে সংস্কারের শ্বেতপত্রগুলো এসছে সেগুলো পাবলিক ডোমেইনে আলাপ আলোচনা এসছে, তারপর একটা ঐকমত্য কমিশন করা হয়েছে। কই, এখানে তো সেটা আনা হলো না। এই যে স্টেক হোল্ডার, ওনারা বলছেন প্রধানত তারা তাদের কাজ, এবং তার সাথে দেশের আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন সবকিছু জড়িত, অথচ তারা জানে না। কাস্টমসের কর্মকর্তা যারা কাস্টমসের কাজ শিখে তাদেরকে এখানে জানানো। একটা গোপনীয় কথা যে কেউ বলে না, সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, আমি স্বীকার করছি দুর্নীতি কাস্টমসে আছে, কিন্তু আমাকে বলুন তো কোথায় দুর্নীতি নেই? কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নেই? কোথায় নেই? তাহলে দুর্নীতির জন্য দরকার সেটা হচ্ছে আপনার মাথা ব্যথা করে বলে কি গলা কেটে মাথাটা ফেলে দিবেন, নাকি আপনার এটার ওষুধ দিবেন? তো যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাদ দেন, সার্জারি করে বাদ দেন সব ডিপার্টমেন্টে, শুধু এক জায়গায়, সবখানে, এবং ভালো কর্মকর্তা সবখানে আছে, তাদেরকে দিয়ে কাজ চালান। যে উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা মনে করেন যে বিশেষ একটি কাডার, বিশেষ কিছু লোকের সুবিধার জন্য, সেটায়
তারা হয়তো লাভবান হতে পারেন, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। আমি আরেকটা আলোচনায় টেলিভিশনে বলেছিলাম, জি জনাব হাতেম, আপনার কাছে একটু শেষ পর্যায়ে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। আমরা শুনলাম আলী আহমেদের কথা, কিন্তু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে উত্তর পূর্বাঞ্চলে স্থলবন্দর দিয়ে ভারত পোশাক সহ কিছু পণ্যের উপরে যে রপ্তানি নিষেধাজ্ঞা করেছে বা আমদানি করছে না, এটি বাংলাদেশের এবং ভারতের জন্য কি চ্যালেঞ্জ? না, এটা এটা যেটা হয়েছে আপনারা দেখেছেন গতকালকে যেটা করেছে ভারত, এটা মূলত একটা পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়া হয়েছে। যা অর্থাৎ আমরা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করেছি, তারাও প্রথম ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, এখন আবার স্থলবন্দর দিয়ে তাদের দেশে আমদানি তারা বন্ধ করে দিয়েছে। এটা পাল্টাপাল্টি ব্যবস্থা। তো আমার মনে হয় এতে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুই দেশের জনগণও ক্ষতিগ্রস্ত, এবং এর ফলে তো রাজস্ব আহরণেও একটি নেতিবাচক প্রভাব ফেলবে। হ্যাঁ, তা তো পড়বে, কারণ যেটা আমরা মানে যেটা আমাদের স্থলবন্দরগুলি দিয়ে বা সীমান্ত বাণিজ্য যেটা চলছিল সেটা তো ব্যাহত হবে, এবং এতে গিয়া কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত সবাই। জি, আমরা শুনলাম এতক্ষণ আপনাদের কথা জনাব হাতেম। আমরা একেবারেই শেষ করছি আজকের জন্য, আজকের টালিখাতা। আপনাদের দুজনকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা, যে পর্যন্ত সঙ্গে থাকুন।